আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা। সিইও দপ্তরের বিরুদ্ধে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সঙ্গে বৈঠকের আগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের। আপনারা জানেন আগামীকাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করলেন। এর আগে 6টি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বৈঠক রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে। আর তার আগেই সিইও দপ্তরের বিরুদ্ধে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সঙ্গে বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে দায়ের হলো মামলা। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো, আগামীকাল মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় 15 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে। তার আগেই কিন্তু মুখ্যমন্ত্রী এই এসআইআর এর বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং ভারতের নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তিনি একটি মামলা দায়ের করেছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। তুমি জানো যে ইতিমধ্যেই তৃণমূলের তরফে দোলা সেন, মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন তারা একটি মামলা করেছেন এসআইআর এর বিরুদ্ধে, যা নিয়ে শুনানি চলছে। প্রথম এক পুস্ত শুনানিও হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নানা রকম নির্দেশ দেওয়া হয়েছে। এবং এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটি চিঠি লিখেছেন, যেটা তার 6ষ্ঠ চিঠি, এবং সেই চিঠিতে তিনি নানা রকম অভিযোগ করেছেন এবং বিশেষ করে দুটি বিষয়ে তিনি খুবই আলোকপাত করেছেন। একটি বিষয় হচ্ছে যে তার মূল বিষয় হচ্ছে যে এমন কিছু ক্ষমতা মাইক্রো অবজারভারদের দেওয়া হচ্ছে, প্রায় 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যেটা হচ্ছে 1950 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন, সেই আইনকে লঙ্ঘন করছে। 1950 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন, সেখানে ভোটার তালিকার ব্যাপারে মাইক্রো অবজারভারদের কোনো সুনির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে শুধু পশ্চিমবাংলার জন্য, যেখানে অন্যান্য রাজ্যেও এসআইআর হচ্ছে কিন্তু কোনো মাইক্রো অবজারভার নেই। এবং ইআরও এবং এইআরও তারাই ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় কাজে তাদেরই সবচেয়ে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে কোণঠাসা করে রেখে তাদের মাথার ওপর এই মাইক্রো অবজারভারদের বসিয়ে দেওয়া হয়েছে, যা একেবারেই বেআইনি এবং যেটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে কালকে কড়া ভাষায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে তিনি চিঠি দিয়েছেন। এর ফলে এই যে কমিশন বিধিসম্মতভাবে কাজ করছে না, বেআইনিভাবে নানা রকম কাজ করছে। এর আগেই তুমি জানো যে মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছেন যে যেটা লজিক্যাল, তুমি যেটা বলছো কমিশন বিধিসম্মত কাজ করছে না, বেআইনি ভাবে কাজ করছে, সেই কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমায়। আর 2-2.5 মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন, সুতরাং সবাই যেটা নজর রেখেছিল বাংলার জন্য কেন্দ্রীয় বাজেটে কি কি ঘোষণা হলো, রাজ্য বিজেপি কিভাবে দেখছে, তাদের কি বক্তব্য আপনাদের সামনে রাখবো, পাশাপাশি শোনাবো অমিত মিত্র কি বলছে। দুর্গাপুরকে নোড হিসেবে করাটা আমার মনে হয় ডক্টর বিধান রায়ের স্মৃতিতে বাঙালি প্রথম কিছু করবে, যে একটা এবার দুর্গাপুরকে আমরা দাঁড় করাবো। তো নোড যেটা মানে যে কোনো শিল্পের জন্য, শিল্প উন্নয়নের জন্য একটা নোড থাকে। নোড মানে হচ্ছে ওতে নোড অ্যান্ড স্পাইক, হাব অ্যান্ড স্পোক। তো দুর্গাপুর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, আর দুর্গাপুরের স্ট্র্যাটেজিক পজিশনিং এমন ওয়েস্ট বেঙ্গলে যে ওখানে যদি আমরা মন দিয়ে শিল্পায়ন করি অনেক কিছু হতে পারে। কারণ কি হয়, ইন্ডাস্ট্রিতে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ আছে, কিছু কিছু ইনপুটস দিচ্ছে, কিছু কিছু আউটপুট কিনে নিয়ে যাচ্ছে। তো দুর্গাপুরের মাহাত্ম্য অনেক হতে পারে। Fertilizer subsidy, an indication of not caring for the villagers. কৃষকের জন্য এদের কোনো চিন্তা নেই। ফার্টিলাইজার সাবসিডি ছিল 2015-16-তে 4.04 of total expenditure, ধরুন 4% of total expenditure 2015-16। এই বাজেটে 3.19, বাড়ানো তো ছেড়েই দিন, গ্রামীণ মানুষের কথা চিন্তা করে বা কৃষকের কথা চিন্তা করে বাড়ানো উচিত ছিল, বাড়ানো তো কোনো প্রশ্নই নেই, fallen to 3.19। রাজনৈতিক বক্তব্য আপনাদের সামনে রাখলাম, কিন্তু সাধারণ মানুষ তারা কি বলছেন, তাদের কতটা প্রাপ্তি হলো দেখুন। নর্থ ইস্টটাকে যদি ডেভেলপ করা যায় তাহলে আমাদের ভারতের সঙ্গে এই
ভারতের অন্যান্য অংশের সঙ্গে নর্থ ইস্টের যোগাযোগটা বাড়বে এবং এটাকে করার জন্য দুর্গাপুর আসানসোল এই বেল্টটাকে একটা করিডোর হিসেবে ইউজ করার একটা প্রভূত সম্ভাবনা রয়েছে, কারণ শিলিগুড়িতে সেই উন্নতির সম্ভাবনার জায়গা নেই। ফলে দুর্গাপুর অলরেডি একটা রেডি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আসানসোল যথেষ্ট ডেভেলপ, আসানসোল থেকে ধানবাদ পর্যন্ত এরিয়াটা গভর্নমেন্ট যদি এটাকে উপরে ফোকাস করে এবং এটাকে করিডোর করে নর্থ ইস্টের স্টেটগুলো যেগুলো একটু ব্যাকওয়ার্ড রিজন রয়েছে ডেভেলপ করে, তাহলে একটা ওভারঅল ইকনমিক ডেভেলপমেন্ট হবে, যেটাকে বলে রিজিনাল ব্যালেন্স ডেভেলপমেন্ট হবে। আর দুর্গাপুরের অর্থনীতি এবং দুর্গাপুরের সামাজিক অবস্থার একটা প্রভূত উন্নতির সম্ভাবনা সম্ভব হবে যদি গভর্নমেন্ট এটা করে থাকে। এই যে নর্থ ইস্ট ফ্রেট করিডোর যেটা করছে, এগুলো সবগুলোই হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এবার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা সঙ্গে সঙ্গে বললেই সঙ্গে সঙ্গে হবে না। এটা মোটামুটি একটা প্রজেক্টটাকে দাঁড় করাতেই সময় লেগে যাবে মিনিমাম 4 থেকে 5 বছর। তো সেই ক্ষেত্রে কতটা পরিশ্রম হবে এটাও একটা মানে দেখার বিষয় আছে। নর্থ ইস্ট ফ্রেট করিডোর জোর হলে একটা দুর্গাপুর শিল্পাঞ্চল, আসানসোল শিল্পাঞ্চল অনেকটাই আপনার ইকোনমিক গ্রোথটা বাড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।